সবাই দেখতে পাচ্ছ ক্লাস 10 ম্যাথমেটিক্স ক্লাস চ্যাপ্টার 14 লেকচার নাম্বার এই মুহূর্তে মনে নাই, তো আমি পরে দেখে লেকচার নাম্বার লিখে দিব। তো আজ আমরা তোমাদের চ্যাপ্টার 14-এ একদম লাস্টের দিকে নির্দিষ্ট অনুপাতে রেখাংশের বিভক্তিকরণ কিভাবে করা হয় এই সম্পর্কিত আলোচনা আছে। অর্থাৎ চ্যাপ্টার 14-এ লাস্টের দিকে নির্দিষ্ট অনুপাতে রেখাংশের বিভক্তিকরণ এটা কিভাবে করা হয় এই সম্পর্কিত আলোচনা আছে। তো আমি এখন এই সম্পর্কিত আলোচনা করব যে কিভাবে একটি রেখাংশকে নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করা সম্ভব। তো সেটার জন্য মনে করো যে তোমাকে একটি রেখা দেওয়া হলো, আমি তোমাদেরকে রেখাটা এঁকে দিই, সবাই খেয়াল করো। তোমাদেরকে একটি রেখা দেওয়া হবে, রেখা দিয়ে বলা হবে যে এটাকে তুমি বিভক্ত করো নির্দিষ্ট অনুপাতে। তো ঠিক আছে, আমি মনে করো যে একটি রেখা নিলাম। ওকে, দেখো আমি একটি রেখা নিচ্ছি। ওকে, আমি একটি রেখা নিলাম। রেখা নেওয়ার পর এখন মনে করো যে বলা হলো যে তুমি এই রেখাকে, এই রেখাংশকে তুমি একটি নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করবে। তো সেই নির্দিষ্ট অনুপাতটা আসলে কত হবে, সেই নির্দিষ্ট অনুপাতটা তারা তোমাকে দিয়ে দিবে। আসলে যে নির্দিষ্ট অনুপাতটা কত হবে সেটা তোমাকে তারা দিয়ে দিবে। মনে করো যে তারা তোমাকে দিয়ে দিল যে তুমি এই রেখাটিকে এম অনুপাতে অন্তর্বিভক্ত করবা। অর্থাৎ এই যে রেখাটা দেখতে পাচ্ছ, এই রেখাটাকে বিভক্ত করতে হবে এম অনুপাত এন। তো এই অনুপাতের মেজারমেন্টটাও আসলে তারা দিয়ে দিবে। মনে করো তুমি ধরে নিলা যে এম কতটুকু আর এন কতটুকু। আচ্ছা, মনে করো যে তোমাকে দুইটি রেখা দেওয়া হলো, একটা এম একটা এন, এই অনুপাতে তুমি বিভক্ত করবা এদেরকে। ওকে, তো দেখো আমি এখন দুইটি রেখা আঁকতেছি এখানে পাশাপাশি। একটা দৈর্ঘ্য আমি এম ধরে নিব আর একটা দৈর্ঘ্য আমি এন ধরে নিব। কিরকম ব্যাপারটা, মনে করো এখান থেকে এই অনুপাতটা আমি মনে করলাম এম, আর এখান থেকে যদি আমি আর একটু ছোট, আচ্ছা ঠিক আছে, আর একটু বড় করে দিই আমি, এটা মনে করো। নেক্সট এনটা মনে করো একটু ছোট করে দিই, এখান থেকে এই পরিমাণ আমি মনে করলাম এন। তার মানে কি, এখন তোমাকে বলা হলো তুমি এই নির্দিষ্ট রেখাংশকে এম অনুপাত এন অনুপাতে বিভক্ত করো। অর্থাৎ মনে করো এটা হচ্ছে এম অনুপাত, এটা হচ্ছে এন। তো এম অনুপাত এন এই অনুপাতে তোমাকে এই এবি রেখাকে বিভক্ত করতে হবে। তো এখন এটাকে তাহলে বিভক্ত করার জন্য আসলে আমাদের কি করণীয়, মনে করো যে এখান থেকে তুমি এই এবি রেখাকে লিখে ফেললা, এটা সেই এবি রেখা। তাহলে আমরা এখন এবি কে বিভক্ত করব এই অনুপাতে আমরা এখন এবি কে বিভক্ত করব। তো এটা বিভক্ত করার জন্য মোট দুইটা সিস্টেম আছে। তো আমি দুইটা সিস্টেমের মধ্যে আগে প্রথম সিস্টেমটা দেখাই সবাইকে। দেখো সবাই, প্রথম সিস্টেমটা হচ্ছে যে তুমি এই রেখার সাথে যে কোনো একটা কোণ তৈরি করে একটা রেখা আঁকবা। যে কোনো কোণ তৈরি করে, মানে এই রেখার সাথে যে কোনো কোণ তৈরি করে একটা রেখা আঁকবা। এখন যে কোনো কোণ বলতে যে কোনো কোণ মানে যে কোনো কোণ। দেখো আমি যদি একটা রেখা এভাবে আঁকি তাহলে যতটুকু কোণ তৈরি হয়, আমি যদি রেখাটা আর একটু নিচু করে আঁকি নিশ্চয়ই কোণ তৈরি হবে আরো কম। আবার আমি যদি রেখাটা আর একটু উঁচু করে আঁকি, দেখো নিশ্চয়ই কোণ তৈরি হবে আরো বেশি। তো সিস্টেম হচ্ছে যে তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো কোণ নিতে পারবা। তার মানে এবি রেখার সাথে যে কোনো কোণ তৈরি করে, যে কোনো একটা কোণ তৈরি করে তুমি যে কোনো একটা রেখা এঁকে দিবা। তার মানে এখান থেকে একটা কোণ তৈরি করবা এবি রেখার সাথে, এই কোণ তৈরি তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো কোণ নিতে পারো, কম বা বেশি। আমি দেখো মাঝামাঝি একটা পর্যায়ে নিলাম। তার মানে কি করলাম, আমরা আমরা প্রদত্ত এবি রেখার সাথে যে কোনো কোণ তৈরি করলাম। এই দেখো যে কোনো কোণ তৈরি করে একটি রেখা এঁকে দিলাম। তো এই যে রেখা আঁকলাম, মনে করো এটা একটা রশ্মি এ এক্স, এ এক্স রশ্মি। তাহলে এই কোণটা তুমি তোমার ইচ্ছা মতো নিতে পারবা আর কি। তুমি চাইলে এই রেখাটাকে, এই কোণটা আর একটু কমায়
চাইলে রেখাটাকে আর নামায় দিবা, আবার যদি চাও এই কোণটাকে আরেকটু বাড়ায় রেখাটাকে আরেকটু উঠায় দিবা, সেটাও হবে। এটা সম্পূর্ণ তোমার ইচ্ছা মতো, তুমি যে কোনো কোণ নিয়ে এটা রেখা এঁকে দিবা। ওকে, তার পরবর্তী নিয়মগুলো দেখো। তার পরবর্তী নিয়মগুলো হচ্ছে তোমাকে এই মেজারমেন্টটা নিতে হবে এখান থেকে। অর্থাৎ এই যে তুমি এম আর এন, আমরা এই যে একটা মাপ নিয়েছিলাম এম আর এন, দেখো সবাই, এই যে এই এম এর সমান করে কম্পাসের সাহায্যে এই এম এর সমান করে এখান থেকে মাপটা নিয়ে নিতে হবে। এই যে কম্পাস দিয়ে এম এর সমান করে একটা মাপ নিয়ে নিতে হবে। আবার ঠিক একটু পরে এই যে এন দেখতে পাচ্ছ সবাই, এই এন এর সমান করে কম্পাস দিয়ে এই এন এর সমান করে সবাইকে এখান থেকে আরেকটা মাপ নিতে হবে। এই যে এখান থেকে আরেকটা মাপ নিতে হবে, এটা কিন্তু এন এর সমান করে। সো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি কি বলতে চাচ্ছি, যে কম্পাসের সাহায্যে এই এম এম দৈর্ঘ্যের সমান করে এখান থেকে তুমি এতটুকু কেটে নিবা। তার মানে কি হলো, তার মানে এইটুকু কিন্তু এম। আবার সেম ভাবে তুমি এই এন দৈর্ঘ্যের সমান করে কম্পাসের সাহায্যে এখান থেকে এতটুকু কেটে নিবা। অবশ্যই কম্পাসের সাহায্যে। আমি তোমাদেরকে দেখালাম, কম্পাস দিয়ে আমি তোমাদেরকে দেখিয়েছি যে আমি কিন্তু প্রথম এখান থেকে এই দৈর্ঘ্যটা কম্পাস দিয়ে এতটুকু মেপে নিয়েছি, আবার একটু পরে এই এন দৈর্ঘ্যটা মেপে নিয়েছি কম্পাসের সাহায্যে এখান থেকে এতটুকু। ওকে, তাহলে কম্পাসের সাহায্যে এই মাপটা দেওয়ার পর তোমাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে, তোমরা সর্বশেষ যে বিন্দু, আমি দুইটা বিন্দুর নাম দিই, সবাই দেখো। এই যে এই বিন্দুটার নাম দিলাম ই বিন্দু, আর এই বিন্দুটার নাম দিলাম সি বিন্দু। ওকে, নাম দেওয়ার পর এখন তোমাদের কাজ কি হবে শুনে নাও। তোমাদের কাজ হবে সর্বশেষ বিন্দুর সাথে এই বি বিন্দুটা যোগ করে দেয়া। সর্বশেষ বিন্দু এখানে সি বিন্দু, এটুকু এম এটুকু এন, সর্বশেষ বিন্দু সি, সি বিন্দুর সাথে এদিকের বি বিন্দুটা যোগ করে দিতে হবে। তো খেয়াল করো সবাই, আমি এখন যোগ করতেছি, সর্বশেষ বিন্দু সি এর সাথে এই বি বিন্দুটা আমরা যোগ করে দিচ্ছি। ওকে, যোগ করে দিলাম। এখন যোগ করার পর এরপরে তোমার কাজ কি হবে দেখো। এরপর তোমার কাজ কি হবে আগে শুনে নাও, তারপর আমি সেটা আঁকতেছি, খেয়াল করো সবাই। এরপর তোমার কাজ হবে যে এই বিসি রেখার সমান্তরাল করে ই বিন্দুতে এটি রেখা আঁকতে হবে। বিসি রেখার সমান্তরাল করে ই বিন্দুতে এটি রেখা আঁকতে হবে। এখন কোন রেখার সমান্তরাল রেখা কিভাবে আঁকা যায় এই সম্পর্কেও আশা করি তোমাদের ধারণা আছে। আর ধারণা না থাকলে আমি এখন দিয়ে দিচ্ছি যে কোন রেখার সমান্তরাল করে কিভাবে আরেকটি রেখা আঁকা যায়। নিয়মটা হচ্ছে যে তুমি এখান থেকে কোণটা মেপে নিবা। কিরকম খেয়াল করো, আমি কম্পাস ব্যবহার করে তোমাদেরকে দেখাই, সবাই খেয়াল করো। এই যে তোমাদের কাজ হবে সি বিন্দু থেকে তুমি এই কোণটা নিয়ে নিবা। তো এই কোণটা নেওয়ার সিস্টেম কি, কোণটা নেওয়ার সিস্টেম, আমাকে কম্পাসটা আরো ছোট করতে হবে যেহেতু এত বড় কোণ পাওয়া যাবে না। তো সবাই খেয়াল করো, তাহলে সি বিন্দু থেকে তুমি একটি কোণ নিবা। দেখো আমি এখানে কোণটা নিচ্ছি, 1 মিনিট, আমি এখান থেকে দেখানোর চেষ্টা করি, সবাই খেয়াল করো। ওকে, সি বিন্দু থেকে এখান থেকে আমরা একটা কোণ নিলাম। ওকে, তো সবাই দেখতে পাচ্ছ আমি কিন্তু এই সি বিন্দুকে কেন্দ্র করে এখানে একটা কোণ নিলাম। এখন ঠিক এই কোণটা আমাকে আবার এখান থেকে নিতে হবে। এই কোণটা আমাকে আবার ই বিন্দু হতে, সবাই খেয়াল করো, এই যে ই বিন্দু হতে এই কোণটা আবার নিতে হবে। তো আসলে কম্পাসের ব্যবহার খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ক্যামেরার সামনে। তার কারণ আসলে কম্পাসটা আমি যদি লম্বভাবে ধরি তাহলে তোমরা ক্যামেরায় কিছুই দেখতে পাবে না। যাক, ঠিক আছে, আমি একটু চেষ্টা করি, সবাই খেয়াল করো। এখান থেকে এই মাপটা নিয়ে আমি এখানে একটা একটা কোণ আঁকি। ওকে, সবাই একটু আশা করি বুঝতে পারতেছো যে আমি কিন্তু এখান থেকে কম্পাস ধরে এই যে কোণটা মেপে নিয়েছি, এই কোণটা আবার এখান থেকে কম্পাস ধরে এখান থেকে মেপে নিয়েছি। নেক্সট, কোণ মাপার আর একটা নিয়ম তোমরা মনে হয় জানো, সেটা কি, এবার তোমাকে মাপতে হবে এই কোণের, এই যে প্রস্থ মাপতে হবে, কোণের প্রস্থ। সবাই খেয়াল করো যে এই কোণের প্রস্থ কতটুকু হয়। সবাই দেখো এই কোণের প্রস্থ হচ্ছে এই যে এতটুকু, এই কোণের প্রস্থ হচ্ছে এই যে এতটুকু প্রস্থ, এইটুকু হচ্ছে তোমার কোণের প্রস্থ। এই কোণের প্রস্থ বরাবর তুমি এখন এখান থেকে মাপ দিবা। খেয়াল করো সবাই, এখান থেকে এই যে মাপ দিলাম কোণের প্রস্থ। তার মানে প্রথম কাজ কি করেছিলাম, প্রথম কাজ করেছিলাম উপরের এই কোণটা
আমরা দৈর্ঘ্য ইচ্ছা মতো নিয়ে নিয়েছিলাম, ঠিক একইভাবে এখানেও কোণটা নিয়ে নিয়েছিলাম। একটু পর কি করলাম, এই কোণে যে প্রস্থ আছে, এই যে এই কোণে যে প্রস্থ, এই প্রস্থটা মেপে নিলাম আবার এখান থেকে এতটুকু। ওকে, মেপে নেওয়ার পর দেখো এই যে একটা বিন্দু পেলাম, এই যে একটা বিন্দু পেলাম, এই বিন্দু এবং এই বিন্দু যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা সমান্তরাল রেখাটি পেয়ে যাব। সবাই খেয়াল করো, এই বিন্দুর সাথে এই বিন্দু যদি আমরা যোগ করে দেই, আসলে এখানে কম্পাসের ব্যবহারটা খুব একটা ভালো মতো হয়নি, এটা ক্যামেরার সামনে খুবই ডিফিকাল্ট, কেননা এটা আঁকতে হয় লম্বভাবে। লম্বভাবে আঁকতে গেলে তোমরা ক্যামেরায় আবার কিছু দেখবে না, এই কারণে আমি একটু বাঁকা করে আঁকার চেষ্টা করতে যেয়ে এরকম অবস্থা হয়েছে। তো যাক, আশা করি সবাই বুঝতে পেরেছো, আমি কিন্তু এই বিসি রেখার সমান্তরাল করে এই বিন্দুতে একটি সমান্তরাল রেখা এঁকেছি, যার নাম হচ্ছে ইডি। তার মানে কি, বিসি রেখার সাথে ইডি সমান্তরাল। আর সমান্তরাল আঁকার নিয়ম আমি আশা করি তোমরা আগে থেকে জানো, তারপরে আমি আরেকবার সবাইকে বলার চেষ্টা করলাম। তো কি বলেছিলাম, সি বিন্দু থেকে এই কোণের সমান করে ই বিন্দুতে একটা কোণ আঁকা হয়েছে। নেক্সট, এই কোণের এই যে প্রস্থের দৈর্ঘ্য মেপে নিয়ে কম্পাসের সাহায্যে এই কোণের প্রস্থের দৈর্ঘ্য মেপে নিয়ে এখান থেকে কম্পাস দিয়ে প্রস্থের দৈর্ঘ্যটা মেপে নেওয়া হয়েছে। পরবর্তীতে এই বিন্দু আর এই বিন্দু যোগ করলে এই রেখার সাথে সমান্তরাল হয়ে গেল। যখনই সমান্তরাল হয়ে গেল তখনই আমরা দাবি করতে পারি যে এটুকু যেহেতু এন, এটুকু এন। আমরা দাবি করতে পারি এটুকু যেহেতু এম, এটুকুও এম। কিন্তু সত্যিকার অর্থে এটা কিন্তু অনুপাতের সেন্সে, এটা কিন্তু অনুপাতের সেন্সে এরা সমান। এরা যে দৈর্ঘ্যে সমান এরকম কিন্তু বিষয়টা না। হ্যাঁ, দৈর্ঘ্যে সমান বিষয়টা এরকম না, আসলে অনুপাতের সেন্সে তারা সমান। অর্থাৎ এইটুকু এন, এই কারণে এটাও এন, এটুকু এম, এই কারণে এটাও এম। আমি তোমাদেরকে সহজ ভাষায় বললাম, তো আমি এখন আসলে বাস্তব প্রমাণটা দিব যে আসলে সত্যিকার অর্থে কিভাবে হয়। আমি তোমাদেরকে সহজভাবে বলার জন্য এটা বললাম আর কি, যে সত্যিকার অর্থে এবি রেখা বিভক্ত হয়ে গেল, এবি রেখা বিভক্ত হয়ে গেল কি অনুপাতে, এম অনুপাত এন অনুপাতে এবি রেখাটা বিভক্ত হয়ে গেল। তো এই বিভক্ত আসলেই হয়েছে কিনা, আমি তো তোমাকে সহজভাবে বললাম যে এটা এন তাই এটাও এন, এটা এম এজন্য এটাও এম, এটা আমি জাস্ট এমনিতে সহজ করে বললাম আর কি। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে ম্যাথমেটিক্যাল প্রমাণ। তো মূল যে ম্যাথমেটিক্যাল প্রমাণটা তোমরা খেয়াল করো, মূল ম্যাথমেটিক্যাল প্রমাণটা হচ্ছে যে তোমাদের উপপাদ্য ছিল এটা, উপপাদ্য কত ছিল, উপপাদ্য 28 সম্ভবত, হ্যাঁ উপপাদ্য 28 ছিল। অর্থাৎ উপপাদ্য 28 অনুসারে, উপপাদ্য 28 অনুসারে, উপপাদ্য 28-এ একটা একটা থিওরি ছিল। সেই থিওরিতে কি বলা ছিল তোমরা দরকার হয় পরে একবার দেখে নিও, আমি সংক্ষেপে বলে দিই। উপপাদ্য 28-এ বলা ছিল যে কোনো একটি ত্রিভুজের দুইটি বাহু যদি পরস্পর সমান্তরাল হয়, আমি কিন্তু উপপাদ্য 28টা বলতেছি, তোমাদের বইয়ে আছে, তোমাদের বইয়ের যদি আমি পেজ নাম্বার বলি, পেজ নাম্বার 268, তোমাদের বইয়ের পেজ নাম্বার 268 তোমরা খুঁজলেই পাবে, এটা আমি নিজেও তোমাদেরকে লাইভ ক্লাসে পড়িয়েছিলাম। দেখো সবাই, কোন একটি ত্রিভুজ ABC এর যদি দুইটি বাহু পরস্পর সমান্তরাল হয়, অর্থাৎ একটি বাহুর সমান্তরাল করে যদি আরেকটি বাহু আঁকা হয়, আবারও শোনো, কোন একটি ত্রিভুজ ABC এর যে কোনো বাহুর সমান্তরাল করে, যে কোনো বাহুর সমান্তরাল করে যদি আরেকটা রেখা আঁকা হয়, তো ওই রেখা কি করে, ওই রেখা বিপরীত বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। তাহলে কোনো রেখার সমান্তরাল করে যদি কোনো রেখা আঁকা হয়, তো ওই রেখাটা কি করবে, ওই রেখাটা অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করবে, অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করবে। তার মানে এই রেখাটা আঁকার দ্বারা কি অনুপাতে বিভক্ত করবে, সবাই খেয়াল করো, এডির সাথে ডিবি। সবাই দেখো, এই যে এডির সাথে ডিবি, এটা কাদের সাথে সমান হবে, এর সাথে ইসি। দেখো সবাই, এডির সাথে ডিবি এটা এর সাথে ইসি অনুপাতের সমান হবে। তার মানে আলটিমেটলি এ ই মানে কত, এ থেকে ই নিশ্চয়ই এম, অনুপাত ই থেকে সি কত, ই থেকে সি হচ্ছে এন,
সো আমরা দেখতে পাচ্ছি সবাই এডি অনুপাত ডিবি, এডি অনুপাত ডিবি সমান এম অনুপাত এন। সো আমরা কিন্তু উপপাদ্য 28 থেকে প্রমাণ করতে পারলাম যে সত্যিকার অর্থে এই অনুপাতটা এই অনুপাতের সমান। সুতরাং আমাদেরকে যেটা বলা হয়েছিল যে নির্দিষ্ট রেখা এবি কে তুমি বিভক্ত করো m:n অনুপাতে, তা আমরা m:n অনুপাতে এটা বিভক্ত করলাম। তো আমি যে কথাগুলি বললাম এই কথাগুলি বিস্তারিত ল্যাঙ্গুয়েজ আকারে আছে তোমাদের বইয়ে সম্পাদ্য 12। তোমাদের বইয়ে আমি যে কথাগুলি এতক্ষণ ধরে আমি যা বললাম এগুলো সবই লিখিত আকারে আছে তোমাদের বইয়ে সম্পাদ্য 12, পেজ নাম্বার তোমরা নিশ্চয়ই দেখতে পাবা পেজ নাম্বার 276, পেজ নাম্বার 276 সম্পাদ্য 12। এক্স্যাক্টলি আমি এতক্ষণ যা যা এখানে দেখালাম এবং যা যা বললাম প্রত্যেকটা কথা লিখিত আকারে আছে সম্পাদ্য 12 পেজ নাম্বার 276। সো তোমরা ওখান থেকে একবার লিখিত বিষয়টা একবার দেখে নিও। ওকে, নেক্সট আমি বলেছিলাম যে এটা আর একটা বিকল্প পদ্ধতি আছে বিভক্তকরণের। বিকল্প পদ্ধতি এটা কিন্তু আবার বইয়ে নাই। এতক্ষণ আমি যেটা বললাম সেটা কিন্তু বইয়ে ছিল আসলে। বিকল্প পদ্ধতি এটা কিন্তু বইয়ে নাই, কিন্তু এতক্ষণ আমি যা যা বললাম যা যা করলাম সবই তোমাদের বইয়ে আসলে ছিল, বইয়ে সম্পাদ্য 12। ওকে ঠিক আছে, তাহলে আমি যদি এখন একটু বিকল্প পদ্ধতিটা যদি আমি একটু বলার চেষ্টা করি, তাহলে সবাই দেখো বিকল্প পদ্ধতি হচ্ছে যে ঠিক আমাদেরকে একইভাবে একটি রেখা দেওয়া হবে, রেখা দিয়ে বলা হবে যে তোমরা এটাকে বিভক্ত করো m:n অনুপাতে। তো ঠিক আছে, মনে করো উপরে রেখাটা দেওয়া আছে এই যে ঠিক এরকমই m দেওয়া আছে, ঠিক এরকমই n দেওয়া আছে, মনে করো m আর n আগের মতোই আছে, এবং এই এবি রেখাটাও মনে করো আগের মতোই আছে। তো ঠিক আছে, যেহেতু এই এবি রেখাটাকে আমরা অলরেডি বিভক্ত করে ফেলেছি, সো আমরা এই এবি রেখাটা নতুন করে আবার আঁকি। সো সবাই খেয়াল করো, তাহলে আমি এখন এবি রেখাটা আবার নতুন করে আঁকতেছি, সবাই দেখো। ওকে, এখান থেকে শুরু করে এটা মনে করো এবি রেখা। ওকে, আমি এবি রেখাটা আবার নতুন করে এখানে আঁকলাম, এই যে সেই এবি রেখা। এখন এবি কে বিভক্ত করতে হবে কোন অনুপাতে? এই যে উপরের এই অনুপাতটাই, এই এম আর এই এন। তাহলে এই এম আর এন আমি আর নতুন করে আঁকলাম না, এটা মনে করো আগেরটাই আছে, এটা আগেরটাই আছে, আমি এটা নতুন করে আঁকলাম না। ওকে, তাহলে আমরা এখন এই এবি কে বিভক্ত করব উপরের ওই অনুপাতে। তো ঠিক আছে সবাই, তাহলে খেয়াল করো বিকল্প পদ্ধতিটা কিভাবে হতে পারে। এটা আমরা কম্পাসের সাহায্যে করতে হবে। তো সবাই দেখো কম্পাসের সাহায্যে এটা কিভাবে করব। ওকে, প্রথম কাজ হবে তুমি এই এম দৈর্ঘ্যের সমান করে কম্পাস দিয়ে মেপে নিবা। সবার প্রথম কাজ হবে এম দৈর্ঘ্যের সমান করে কম্পাস দিয়ে মেপে নেওয়া। ওকে, সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছ, দেখো আমি কম্পাসের সাহায্যে এম দৈর্ঘ্যের সমান করে মেপে নিলাম। এটা মেপে নিয়ে এখন কোথা থেকে কাটবো সবাই খেয়াল করো। এটা মেপে নিয়ে তুমি এ বিন্দু থেকে এই যে উপরের দিকে কেটে নিবা। এ বিন্দু থেকে তুমি এই যে, হ্যাঁ, উপরের দিকে এখানে মনে করো কেটে নিলাম। তাহলে এবি রেখা সমান করে, হ্যাঁ সরি, এ বিন্দু হতে এম দৈর্ঘ্যের সমান করে, হ্যাঁ এম দৈর্ঘ্যের সমান করে তুমি উপরের দিকে তুমি একটা বৃত্তচাপ কেটে নিলা। নেক্সট, এবার তোমার কাজ হবে এই যে এন দৈর্ঘ্যটা মেপে নেওয়া। এখান থেকে আমরা এন দৈর্ঘ্যটা মেপে নেই। ওকে, সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ কম্পাসের সাহায্যে আমি এন দৈর্ঘ্যটা মেপে নিচ্ছি। তো ঠিক আছে, এন দৈর্ঘ্যটা আসলে আমি এখানে আনুমানিকভাবে নিয়েছি বলে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি অনুপাত যা নিয়েছি তার চেয়ে রেখাটা অনেক বড় হয়ে গেছে। তো রেখাটা একটু ছোট করতে হবে। তার কারণ হচ্ছে যে এই বিকল্প পদ্ধতিতে যেই সিস্টেমটা আছে সেই সিস্টেম অনুসারে দুইটা জিনিস আসলে মিলতে হবে, আর মিলতে গেলে রেখার মাপের সাথে ওই মাপটা একটু মিল থাকতে হবে। তো আমি আসলে এমটা বেশি বড় নিয়ে ফেলেছি আর এনটা ছোট, আবার এদিকে এবি রেখাটা একটু বড় নেওয়া হয়ে গেছে। তো আমাকে যে কোনো একটা জায়গাতে একটু কারেকশন করতে হবে। তো শিক্ষার্থীরা আমরা একটা কাজ করি, আমি বি কে একটু কমাই দিই। ওকে, আমি মনে করলাম যে বি বিন্দুটা মনে করলাম এখানে আছে, বি বিন্দুটা আমি দূরে দিতে পারতেছি না, মনে করলাম বিটা এখানে আছে। এখন সবাই একটু খেয়াল করো, তোমাদের নিশ্চয় মনে আছে যে যে আমি কিন্তু কম্পাস দিয়ে কতটুকু মেপে নিয়েছিলাম, আমি কিন্তু কম্পাস দিয়ে মেপে নিয়েছিলাম এন দৈর্ঘ্য।
আমি কিন্তু কম্পাস দিয়ে এন দৈর্ঘ্য মেপে নিয়েছিলাম। দেখো সবাই, এই যে এন দৈর্ঘ্য দিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম। তার মানে আমি কিন্তু এই এ থেকে নিয়েছিলাম এম দৈর্ঘ্যের বৃত্তচাপ। একটা কাজ করি, আমরা যোগ করে দিই, যোগ করে দিয়ে তোমাদেরকে দেখাই। সবাই খেয়াল করো, এখান থেকে এই দৈর্ঘ্যটা হচ্ছে নিশ্চয়ই এম ছিল, তোমাদের মনে আছে আমি কিন্তু এটা এম দৈর্ঘ্য মেপে নিয়েছিলাম। আবার তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এখান থেকে এইটুকু কিন্তু এন দৈর্ঘ্য ছিল, এখান থেকে এইটুকু ছিল এন দৈর্ঘ্য, এইটুকু ছিল আমাদের এন দৈর্ঘ্য। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা কিন্তু এটাও মেপে নিয়েছিলাম কম্পাসের সাহায্যে। উপর থেকে কম্পাসের সাহায্যে এম দৈর্ঘ্য মেপে নিয়েছিলাম এবং এন দৈর্ঘ্যটা মেপে নিয়েছিলাম। কোথা থেকে? এখান থেকে এতটুকু, আবার এখান থেকে এতটুকু। ওকে, তাহলে এই যে একটা মাপ নিলাম, এই মাপটা নেয়ার পর এখন আমাদের করণীয় কি থাকবে? আমাদের তো কাজ কি ছিল? আমাদের কাজ কিন্তু ছিল যে এই এ বি কে বিভক্ত করা, ঠিক না? আমাদের কাজ ছিল এ বি কে বিভক্ত করা। তাহলে এখন এ বি কে যদি আমরা এখান থেকে বিভক্ত করতে চাই, তাহলে কিভাবে করা যেতে পারে সবাই খেয়াল করো। তোমাদের কাজ হবে এখন এই যে কোণটা দেখতে পাচ্ছ সবাই, এই কোণটাকে বিভক্ত করতে হবে। এই যে কোণ দেখতে পাচ্ছ, এই কোণটাকে বিভক্ত করতে হবে। তাহলে কোণকে বিভক্ত করা হয় কিভাবে? হ্যাঁ, কোণকে বিভক্ত করা হয় কিভাবে এটা আশা করি সবাই জানো, যে যে কোনো কোণকে কিভাবে বিভক্ত করা হয় এটা আশা করি সবাই জানো। তো দেখো, কোণকে বিভক্ত করার জন্য আমি আবারও কম্পাসের সাহায্য নিচ্ছি, সবাই খেয়াল করো। সবার কাজ হবে প্রথমে এইখানে যে কোণটা আছে, সবাই দেখো, এই যে এই যে এখানে যে কোণটা আছে, এই কোণের একটা দৈর্ঘ্য দৈর্ঘ্য নিয়ে নিতে হবে নিজেদের মতো করে। কোণের একটা দৈর্ঘ্য নিতে হবে নিজেদের মতো করে। মনে করো আমি কোণের একটা দৈর্ঘ্য নিলাম নিজের মতো করে। তা আমি একটু এঁকে নেই, সবাই খেয়াল করো। আসলে কম্পাস দিয়ে আসলে লম্ব না করলে আঁকা আসলে খুব ডিফিকাল্ট। ঠিক আছে, আমি মোটামুটি আঁকলাম। সবাই দেখছো নিশ্চয়ই, আমি কিন্তু এখান থেকে এই কোণের একটি দৈর্ঘ্য মেপে নিয়েছি। নেক্সট, কোণকে দ্বিখণ্ডিত করে কিভাবে? কোণকে দ্বিখণ্ডিত করার নিয়ম হচ্ছে যে এখান থেকে এই যে কোণটা দেখতে পাচ্ছ, এই কোণের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, এই যে কোণটা দেখতে পাচ্ছ, কোণের যে প্রস্থ আছে, এই কোণের প্রস্থের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে তুমি একটি চাপ আঁকবা সামনে। অর্ধেকের বেশি নিয়ে একটি চাপ আঁকবা সামনে। দেখো আমি একটি চাপ আঁকলাম সামনে অর্ধেকের বেশি নিয়ে। ঠিক আবার এখান থেকে ঠিক ওই একই পরিমাণ ব্যাসার্ধ নিয়ে তুমি একটা চাপ আঁকবা। সবাই নিশ্চয়ই দেখতে পেয়েছো, একই পরিমাণ ব্যাসার্ধ নিয়ে আমি এখানে চাপ আঁকলাম একটা। তার মানে কি? তার মানে হচ্ছে যে প্রথমে তো এই কোণের দৈর্ঘ্যটা নিয়ে নিলাম ইচ্ছা মতো, এটা ইচ্ছা মতো, তোমার ইচ্ছা মতো এটা। নেক্সট, এইখান থেকে কি করলাম? এইখান থেকে এই কোণের এই প্রস্থের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখান থেকে একটা চাপ আঁকলাম। আবার ওই ওই একই চাপ নিয়ে এখান থেকে আবার একটি চাপ আঁকলাম। আঁকার পরে এই যে একটা বিন্দু সৃষ্টি হলো, দেখো সবাই, এই যে একটা বিন্দু সৃষ্টি হলো, এই বিন্দু থেকে আমি এইখান থেকে, এই বিন্দু থেকে এইখান থেকে আমরা একটি রেখা আঁকলাম। ব্যাস, তো এই যে আমরা একটা রেখা আঁকলাম, এই রেখাটা কিন্তু এই বিন্দুর নাম দিলাম সি, এই রেখার নাম দিলাম ডি। তো এই যে সিডি রেখা, সিডি রেখা কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু কোণের সমদ্বিখণ্ডক। সিডি যে রেখাটা আমরা আঁকলাম এটা অ্যাকচুয়ালি কেমন রেখা? এটা হচ্ছে এই কোণের সমদ্বিখণ্ডক। এই যে কোণটা দেখতে পাচ্ছি, এই কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এই সিডি রেখা। তাহলে এখন এই কোণের সমদ্বিখণ্ডক দিয়ে একটি উপপাদ্য ছিল। হ্যাঁ, কোণের সমদ্বিখণ্ডক দিয়ে একটি উপপাদ্য ছিল। এটা উপপাদ্য কততে ছিল আমি তোমাদেরকে একটু বলে দিই। ত্রিভুজের যে কোনো কোণের, হ্যাঁ, যে কোনো কোণের অন্তর্দ্বিখণ্ডক বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে অন্তর্বিভক্ত করে। এটা হচ্ছে তোমাদের বই থেকে উপপাদ্য 30। তোমাদের বই বই খুললে তোমরা এগুলো মিলাতে পারবা যে উপপাদ্য 30, উপপাদ্য 30-এ স্পষ্ট করে বলা ছিল ত্রিভুজের যে কোনো কোণের অন্তর্দ্বিখণ্ডক। সবাই খেয়াল করো, ত্রিভুজটা হচ্ছে এ বি সি, যে কোনো কোণের অন্তর্দ্বিখণ্ডক, যে কোনো কোণের অন্তর্দ্বিখণ্ডক কি করবে? বিপরীত বাহুকে, দেখো এটা কিন্তু বিপরীত বাহু, তার কারণ এই বাহু আর এই বাহুর মধ্যবর্তী কোণ হচ্ছে এটা। তো এই কোণের অন্তর্দ্বিখণ্ডক আঁকলাম, সেই অন্তর্দ্বিখণ্ডক কি করবে? বিপরীত বাহুকে, এই যে বিপরীত বাহু হচ্ছে এবি, বিপরীত বাহুকে
উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে অন্তর্বিভক্ত করবে। স্পষ্ট করে উপপাদ্য 30-এ এই কথাটাই বলা আছে, যা আমি তোমাদেরকে এই ক্লাসে করিয়েছিলাম। তাহলে আমরা সবাই বুঝতে পারলাম উপপাদ্য 30 অনুসারে বলা যায় যে কোনো কোণের অন্তর্দ্বিখণ্ডক আঁকলে বিপরীত বাহু এবি কে উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে বিভক্ত করবে। তার মানে কোণ সংলগ্ন বাহু কারা? একটা হচ্ছে এম, একটা হচ্ছে এন। এই এম অনুপাত এন, এই অনুপাতে বিভক্ত করবে। তার মানে উপপাদ্য 30 অনুসারে বলা যায় যে এডি এর সাথে এই যে ডিবি অথবা বিডি যাই বলি, এডি এর সাথে এই যে বিডির যে অনুপাতটা, এই অনুপাতটা অ্যাকচুয়ালি কোন সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতের সমান। দ্যাট মিন্স এসির অনুপাত এবং বিসি এর অনুপাত। এসির অনুপাত এবং বিসি এর অনুপাত। সবাই দেখতে পাচ্ছি এসি কিন্তু আমরা এম মেপে নিয়েছিলাম, বিসি কিন্তু আমরা এন মেপে নিয়েছিলাম। ব্যাস, সবাই দেখতে পেলাম তাহলে এডির সাথে বিডির অনুপাত হবে m:n। তো যাক, এটা কিন্তু তোমাদের বইয়ে নাই, তোমাদের বইয়ে শুধু প্রথম পদ্ধতিটা ছিল, বিকল্প পদ্ধতিটা তোমাদের বইয়ে নাই। তো যাক, এটা ছিল একটা ব্যাপার। তা আমরা সবাই দুইটা পদ্ধতি দেখতে পেলাম যে দুইটা পদ্ধতিতে কিভাবে আমরা একটি নির্দিষ্ট রেখাকে দুইটি নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করতে পারি। তো ঠিক আছে, এই একই নিয়মে তোমাদেরকে একটা কাজ দিই। তোমাদের বইয়েরই পেজ নাম্বার 276, তোমাদের বইয়ের একদম লাস্টে আছে উদাহরণ 1, একদম নিচের দিকে আছে উদাহরণ 1। উদাহরণ 1 যেখানে কিনা তোমাদেরকে বলা হয়েছে যে 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশকে 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশকে কি করতে হবে? এত দৈর্ঘ্যের রেখাংশকে তোমাদেরকে বিভক্ত করতে হবে 3:2 অনুপাতে। 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করতে হবে। আমরা যতগুলি বিভক্ত করলাম সবই কিন্তু অন্তর্বিভক্ত। অন্তর্বিভক্ত মানে হচ্ছে ভিতরের দিকে বিভক্ত, অর্থাৎ বাহুটির ভিতরেই বিভক্ত হয়েছে। তো ঠিক আছে, এটা তোমাদের কাজ থাকলো যে তোমরা 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ নিবা সবাই। তাহলে 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের যে রেখাংশটা তুমি নিবা, তাহলে সেটা তুমি তাহলে কিভাবে নিবা 7 সেন্টিমিটার দৈর্ঘ্য? তো নিশ্চয়ই তোমাকে বুঝতে হবে। দেখো এই দেখো সবাই স্কেলের সাহায্যে, এই দেখো স্কেলের সাথে দেখো, এটা কিন্তু আমাদের সেন্টিমিটার। আমরা দেখতে পাচ্ছি যে যে আমাদের এই যে স্কেলটা সবাই দেখতে পাচ্ছ, এই স্কেলটাতে কিন্তু দেখো এই বড়গুলো কিন্তু ইঞ্চি, বড়গুলা হচ্ছে ইঞ্চি, আর এই যে উপরে ছোটগুলো হচ্ছে হচ্ছে তোমার সেন্টিমিটার। তার মানে যেহেতু বলা হয়েছে যে 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু নিতে হবে, তার মানে তোমাকে কিন্তু 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু তোমাকে নিতে হবে। সো 7 সেন্টিমিটার দেখো, এই যে শূন্য থেকে দেখো, শূন্য থেকে এই যে 7 সেন্টিমিটার, তার মানে 0 থেকে 7 সেন্টিমিটার দৈর্ঘ্যে তুমি একটি রেখা প্রথমে নিয়ে নিবা। নিয়ে আমার পরামর্শ হচ্ছে যে দ্বিতীয় পদ্ধতির চেয়ে প্রথম পদ্ধতিটা ভালো। তার কারণ প্রথম পদ্ধতিতে ঝামেলা কম হয়, দ্বিতীয় পদ্ধতিতে একটু ঝামেলা হয়। তোমরা নিজেরাও দেখছো, একটু আগে তোমরা নিজেরাও খেয়াল করছো যে দ্বিতীয় পদ্ধতিতে কিন্তু ঝামেলা হয়ে যায় মাঝে মাঝে, কিন্তু প্রথম পদ্ধতিতে কখনোই ঝামেলা হবে না। এজন্য আমার পরামর্শ যে তোমরা দ্বিতীয় পদ্ধতি ব্যবহার করার দরকার নেই। দ্বিতীয় পদ্ধতি সবসময় নাও মিলতে পারে, ঝামেলা হতে পারে, কিন্তু প্রথম পদ্ধতি সবসময় মিলবে। এই কারণে তোমাদের জন্য আমি এই উদাহরণ একটা কাজ দিলাম যে তোমাদের কাজ কি হবে, প্রথমে তুমি 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা নিয়ে নিবা স্কেলের সাহায্যে। সবাইকে আমি দেখালাম যে আমরা কিন্তু স্কেলের সাহায্যে, সবাই দেখো এই যে 0 থেকে 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার একটি রেখা নিয়ে নিলাম। রেখা নেওয়ার পর তারা কি বলছে যে 3:2 নিতে হবে। তো 3:2 মানে তুমি তাহলে কি করবা যে 3 সেন্টিমিটার আর 2 সেন্টিমিটার মেপে নিবা অন্য কোথাও। এই যে মনে করো যে এটা মনে করো 3 সেন্টিমিটার, সবই কিন্তু স্কেলের সাহায্যে। এটা মনে করো 2 সেন্টিমিটার, এটাও স্কেলের সাহায্যে। ওকে, 3 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার তুমি মেপে নিবা আগে স্কেলের সাহায্যে। মেপে নেওয়ার পর তারপর তোমার কার্যক্রম হবে ঠিক আগের মতোই। কি বলেছিলাম
তুমি এই রেখার সাহায্যে যে কোনো কোণ তৈরি করে রেখা আঁকবা একটা। আমি বলেছিলাম এই রেখার সাথে যে কোনো কোণ তৈরি করে তুমি রেখা আঁকবে একটা। আঁকার পরে ওখান থেকে তুমি মেপে নিবা 3 সেন্টিমিটার এই দৈর্ঘ্যটা কম্পাসের সাহায্যে কেটে নিবা, 2 সেন্টিমিটার এই দৈর্ঘ্যটা কম্পাসের সাহায্যে এখান থেকে কেটে নিবা। নেয়ার পর বলেছিলাম এদেরকে যোগ করে দেয়া। যোগ করে দেওয়ার পর বলেছিলাম যে এই কোণের সমান করে এখানে একটা কোণ আঁকা, কোণ আঁকার পরে এই প্রস্থের সমান করে একটি প্রস্থ আঁকা, একে সমান্তরাল আঁকা, এটার সাথে এটা সমান্তরাল হয়ে যাবে। তখনই আমরা প্রমাণ করেছিলাম যে এই অনুপাত আর এই অনুপাত সর্বদা সমান উপপাদ্য 28 অনুসারে। তার মানে আমাদের কাজ কিন্তু শেষ। যাক, তারপরও তোমরা নিজেরা কাজটা করো, আমি কিন্তু মোটামুটি বলেই দিলাম, তারপরও তোমরা নিজেরা কাজটা করো। তো ঠিক আছে, আর তোমাদের একটা কাজ থাকলো, তোমাদের বইয়ের যে উপপাদ্যগুলি আছে এই উপপাদ্য অনুসারে, আচ্ছা তোমাদেরকে এর আগেও আমি অনেকগুলো উপপাদ্য করিয়েছিলাম, অনেকগুলো হোমওয়ার্কও দিয়েছিলাম, আশা করি তোমরা সবগুলোই করেছো। তো যাক, ঠিক আছে, তাহলে আজকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যারা দেরিতে জয়েন করেছো তারা স্ক্রিনশট নিতে পারো, সবাই দেখো। আমরা দেখতে পাচ্ছি সবাই যারা দেরিতে জয়েন করেছো সবাই দেখতে পাচ্ছ যে আমরা আজকে কি শিখলাম, স্ক্রিনশট নিতে পারো। নির্দিষ্ট অনুপাতে রেখাংশের বিভক্তিকরণ শিখলাম। তো দেখো, আমরা প্রথম একটা জিনিস দেখিয়েছিলাম যেটা কিনা তোমাদের বই থেকে সম্পাদ্য 12 পেজ নাম্বার 276, তোমরা ওখান থেকে দেখলেই পাবে এটা। আশা করি স্ক্রিনশট নিয়েছো। নেক্সট আমরা একটা বিকল্প পদ্ধতি শিখলাম, সবাই দেখো বিকল্প পদ্ধতি সবাই শিখলাম একটা, যে এই বিকল্প পদ্ধতিতে কিভাবে করা যায়, এবং তোমাদেরকে একটা কাজ দিলাম উদাহরণ 1 পেজ নাম্বার 276। তো আশা করি তোমাদের স্ক্রিনশট নেওয়া শেষ হয়েছে। তো আমি তাহলে তোমাদের পার্টিসিপেন্ট থেকে স্ক্রিনশট দিয়ে একটা অ্যাটেন্ডেন্স নিয়ে নেই।